পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৪-এর প্রত্যেকটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখো যে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। আমরা কোনটা গাণিতিক বাক্য কোনটা খোলা বাক্য তা আমরা শনাক্ত করব। দেখো, ১ নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ৯-কে ৭ দ্বারা গুণ করলে গুণফল ৮০ হয়। তাহলে আমরা একটু লিখি, যেমন ৯-কে কত দ্বারা গুণ করব? ৭ দ্বারা গুণ করব। গুণ করলে গুণফল অর্থাৎ সমান ৮০। আচ্ছা, আমরা একটা গাণিতিক বাক্যে প্রকাশ করছি, দেখো তো এটা সত্য কিনা। ৭ নং ৬৩, কিন্তু তারা বলছে এখানে ৮০। তাহলে এটা একটা গাণিতিক বাক্য হতে পারে না। গাণিতিক বাক্য হতে হলে এই যে আমাদের সমান আছে, সমানের ডান পাশ এবং বাম পাশের মান কি থাকতে হবে? সমান থাকতে হবে। তাহলে এটা গাণিতিক বাক্য হতে পারে না। এরপরের প্রশ্নটা একটু দেখো, তোমরা একটু খেয়াল করবে যে ৪২ থেকে ক বিয়োগ করলে কত হয়? ৩৫ হয়। অর্থাৎ ৪২ থেকে, দেখো তো, ৪২ থেকে আমরা যদি বলি ৪২ থেকে, এই যে ৪২ থেকে কি বিয়োগ করলে? ক বিয়োগ করলে, ক বিয়োগ করলে তা কত হয়? ৩৫ হয়। বলো তো এখন, এই ৪২ থেকে ক বিয়োগ করব, মানে কত বিয়োগ করলে আমাদের ৩৫ হয় সেটা আমাদের কিন্তু জানা নাই। এই কটাই হচ্ছে আমাদের অজানা রাশি বা অজ্ঞাত রাশি, এই বা অক্ষর প্রতীক। সুতরাং যেখানে দেখবে অজানা একটা রাশি আছে বা অক্ষর প্রতীক আছে, সেই ধরনের বাক্যকেই আমরা বলতে পারি কি বাক্য? খোলা বাক্য। তাহলে আমরা যেহেতু এটা অজানা একটা রাশি আছে, কত বিয়োগ করলে আমাদের ৩৫ হয় জানা নেই, সুতরাং এটাকে বলতে পারি আমরা খোলা বাক্য। এখন আমরা দেখি আরেকটা অঙ্ক। দেখো, এখানের মধ্যে আছে ১২০-কে ৪০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়। তাহলে ১২০-কে, তাহলে আমরা দেখো তো ৩ নম্বর অঙ্কটা যদি বলি যে ১২০-কে ভাগ করব কত দ্বারা? ৪০ দ্বারা। তাহলে ৪০ দ্বারা আমরা ভাগ করি, ভাগ করলে তারা বলছে সমান, অর্থাৎ ভাগফল বের হবে ৩। তাহলে ১২০-কে ৪০ দ্বারা ভাগ করি, ৩ ৪ 12, ওকে ৩ বার হয়। এর মানে এটা একটা গাণিতিক বাক্য এবং গাণিতিক বাক্যটি সত্য আছে, মানে সঠিক আছে। বামপক্ষ ১২০-কে ৪০ দ্বারা ভাগ করলে ৩ হয় এবং তার উত্তরও ৩, সুতরাং এটা সঠিক আছে। এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি এখন প্রশ্ন ২। ওকে, আমরা প্রশ্ন ২ দেখব। দেখো, এখানে বলা হচ্ছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো। মানে অজানা একটা রাশি আছে যেটার মান বের করতে হবে, তাকেই খোলা বাক্য বলে, যেন বাক্যগুলো সত্য হয়। তাহলে দেখো তো, এই যে ২-এর ১, এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজের ক বাহু আছে, একটা ত্রিভুজের কি আছে? ক বাহু আছে। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের বাহু কয়টা? ত্রিভুজের বাহু আছে ১ টা ২ টা ৩ টা, ত্রিভুজের বাহু হচ্ছে ৩ টা। সুতরাং এই ক মানে হচ্ছে একটা ত্রিভুজের ৩ বাহু আছে। কি বলবো? ৩ বাহু আছে। ক মানে কি? আমরা জেনে ফেললাম যে একটা ত্রিভুজের কয়টা বাহু? ৩ বাহু। এর মানে ক এর মানটা হবে ৩ বাহু। এর পরের প্রশ্নটা একটু দেখো যে ক টাকার জিনিস কিনে আমি কোন টাকা ক টাকা কিনছি, কিন্তু কত টাকার কিনছি সেটা জানি না। আমি ৫০ টাকা দিলাম, ৫০ টাকা দোকানদারকে দিলাম, দোকানদার আমাকে ২৩ টাকা ফেরত দেওয়া হইল। তাহলে ক এর মানটা কত? তাহলে আমরা জানি যে যেহেতু ২৩ টাকা আমাকে বিয়োগ করছে, এর মানে তার এই জিনিসটার দাম রেখেই দিয়েছে। এইজন্য আমরা এই ৫০ থেকে এই ২৩ টা বিয়োগ করলে আমাদের ক এর মানটা পেয়ে যাব। তাহলে ২ নম্বর অঙ্ক যেটা হচ্ছে ৫০ বিয়োগ ২৩, যখন বিয়োগ করব তখন আমাদের ক এর মানটা বের হয়ে যায়। তাহলে আমরা ১০ থেকে ৩ চলে গেলে ৭, এখানে হইল ৬, ৬ থেকে ২ চলে গেলে ২, এর মানে আমার এই ক এর মানটা ছিল ২৭ টাকা। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্ক করব কয় নম্বর? ৩ নম্বর। ৩ নম্বর অঙ্কটা একটু দেখি যে কতটুকু। বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। অর্থাৎ আমরা জানি বর্গ মানে একটা চিত্র যেটা হচ্ছে যার ৪ টা বাহু সমান, প্রত্যেকটা কর্ণ সমান,
প্রত্যেকটা কোণ সমান। আচ্ছা, বর্গ সম্পর্কে আমাদের অবশ্যই একটু ধারণা আছে যে 4টা বাহু সমান, 2টা কর্ণ সমান এবং প্রত্যেকটা কোণ সমান এবং 90 ডিগ্রি। এটা হচ্ছে বর্গ। তাহলে আমরা একটা বর্গ দিয়ে দিলাম। যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটা বাহুর দৈর্ঘ্য ক মিটার। এর মানে এই বাহুটা হচ্ছে ক, এটা যদি ক হয় তাহলে বর্গের প্রত্যেকটা বাহুই ক। এটা তো আমরা জানি। প্রত্যেকটা বাহু যদি ক হয় তাহলে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে আমরা জানি এই যে 60টার যোগফল। মানে যেকোনো জিনিসের পরিসীমা বলতে যতটা বাহু থাকবে তার প্রত্যেকটার যোগফল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর যোগফল হচ্ছে 4টা যদি যোগ করি তাহলে প্রত্যেকটা তো ক। ক প্লাস ক প্লাস ক প্লাস 4টা যোগ করলে আমাদের আসবে কত? 4 ক। এর মানে আমাদের বর্গাকৃতির কাগজটির পরিসীমা হবে, বর্গাকৃতির কাগজটির কি পরিসীমা হবে 4 ক। তোমরা লিখে নিবা বর্গাকৃতির কাগজটির পরিসীমা সমান 4 ক সেন্টিমিটার। 4 ক কি সেন্টিমিটার। এর পরের প্রশ্নটা একটু দেখি আমরা। এরকম 3টা বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত? তাহলে আমরা আগে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা 2 নম্বর প্রশ্ন যেটা, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগে বার করতে হবে। একটি বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল, কাগজের ক্ষেত্রফল। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কয়ার। বাহু গুণ বাহু আমরা জানি এখানে একটা বাহু আছে ক, ক এবং ক গুণ করলে ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে একটা বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এরকম কয়টা? 3টা বর্গাকৃতির কাগজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং 3টি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। এই যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে 3 দ্বারা গুণ করলে আমাদের 3টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে গেল। এই আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব খুব ইম্পর্টেন্ট এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা গাণিতিক বাক্য। দেখো 4 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। ওই যে খোলা বাক্য বা অজ্ঞাত রাশির মান নির্ণয় করা, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক আমি সচরাচর সিস্টেমেরটাও দিব, এবং তোমাদের মাথায় যাতে কাজ করে, তোমরা যেন বুঝতে পারো, মানে অঙ্ক না করেই যেন চিন্তা করতে পারো, সেই সিস্টেমগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু লক্ষ্য করো, এই যে যে গাণিতিক বাক্য সত্য করার জন্য আমরা জানি ডান পাশ এবং বাম পাশের মান সমান রাখতে হয়। রাখতে গেলে আমাদের যে অজানা রাশি, অজানের রাশির মানটা কত ধরলে সমান হয় সেটাই নির্ণয় করব। ওকে, একটু দেখো তো, এই সাইডের যে 1 ক প্লাস 9, ক প্লাস 9 ইকুয়াল কত? সমান 15। তাহলে তোমরাই চিন্তা করো, ক প্লাস 9 অর্থাৎ 9 এর সাথে ক যোগ, মানে 9 এর সাথে কত যোগ করলে আমাদের 15? বলো তো দেখি, 9 এর সাথে কত যোগ করলে 15? তোমরা অনায়াসেই বলতে পারবা যে 9, 10, 11, 12, 13, 14, 15, এর মানে 6 যোগ করতে হয়। অর্থাৎ 6 যোগ করতে হয়, এর মানে ক এর মান 6। এভাবে যদি পারো না, এভাবে তোমাদের চিন্তা শক্তি যদি কাজ না করে, তাহলে আমাদের যে সচরাচর সিস্টেম যেটা, সেটা বুঝতে হবে। যে আমরা জানি এটা ক এর মান বের করতে হবে। ক এর মান বের করতে হলে এই যে সংখ্যা প্রতীকটা, সেটা আমরা পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর করলে আমরা জানি যোগ থাকলে পক্ষান্তর করলে হয়ে যাবে বিয়োগ, যোগ থাকলে বিয়োগ। তাহলে আমরা 15 থেকে এটা পক্ষান্তর করলাম, হয়ে গেল বিয়োগ। তাহলে আমরা 15 থেকে এখন এই 9টাকে বিয়োগ করবো। সুতরাং ক এর মানটা আমাদের 15 থেকে 9 চলে গেলে থাকে কত? অবশ্যই 6। এই যে আমাদের উত্তরটা, এভাবেও আমরা নিয়ে আসতে পারি। অথবা আমরা চিন্তা শক্তি থাকলে যে 9 এর সাথে আর কত যোগ করলে আমাদের 15, এভাবেও নিয়ে আসতে পারি। এখন দেখো, আমরা করব 2 এর ক। ক বিয়োগ 12 ইকুয়াল 25। এর মানে এটা খুব পরিষ্কার যে এই যে ক থেকে 12 বিয়োগ করলে আমাদের 25 আসতে হবে। মানে কোন সংখ্যা থেকে 12 বিয়োগ করলে 25 আসে, এরকম তোমাদের মাথায় কাজ করতে হবে। তো কাজ করার দেখো, তোমরা যদি মনে করো যে অবশ্যই এটার থেকে এই সংখ্যাটা বড় হতে হবে,
কত বড় হতে হবে? 25 বড় হতে হবে। তাহলেই আমাদের 25 থেকে যাবে। তবে আমি অঙ্কর সিস্টেমটা করি যেমন আমি বার করব ক এর মানটা। আর এই যেহেতু 12 এইখানে কি আছে? প্লাস যোগ আছে, পক্ষান্তর করলে প্লাস হবে। এর মানে 25 এটা পক্ষান্তর করছি যে সমানের অপর প্রান্তে নিয়ে নিছি। তাহলে বিয়োগ থাকলে যোগ আর যোগ থাকলে বিয়োগ। এখন আমরা কি করতে হবে? যেহেতু 25 যোগ 12 এটা যোগ করব, ৫ আর ২ ৭, ২ আর ১ ৩, ৩৭। এর মানে এই ৩৭ থেকে ১২ বিয়োগ করলে আমাদের উত্তর আসবে কত? 25। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো আরেকটা অঙ্ক, ৩ নাম্বার। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব। এই যে ৩ নাম্বার যে অঙ্কটা, ২ গুণ ক সমান ২২। এই ধরনের অঙ্ক যদি তোমাদের থাকে যে ক এর মান কত, তার মানে ২ এর সাথে কত গুণ করলে আমাদের ২২ হবে। এটা নরমাল জিনিস। দেখো ২ এর সাথে কত গুণ করলে ২২ হয়? অবশ্যই ২ এর সাথে যখন আমরা ১১ গুণ করব, ১১ দুগুণে ২২। অর্থাৎ আমাদের এই ক এর মানটা হচ্ছে ২২। মানে সরি ১১। কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের যদি বের করতে ২ গুণ ক সমান ২২, আমরা লিখলাম। আগে বলছিলাম যদি যোগ থাকে তাহলে পক্ষান্তর হলে মাইনাস, মানে বিয়োগ থাকলে পক্ষান্তর হলে যোগ। কিন্তু এখন আছে গুণ। গুণ যদি থাকে, এই যে ক এর সাথে ২ গুণ আছে, তাহলে পক্ষান্তর করলে কি হবে? পক্ষান্তর করলে হবে গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ। তাহলে আমরা পক্ষান্তর কত করলাম? ২। যেহেতু গুণ আছে এইজন্য ভাগ চিহ্ন দিলাম ২। সুতরাং ক ২২ কে ২ দ্বারা ভাগ করলে আমরা জানি কত আসে? ১১। এর মানে আমাদের ক এর মানটা হচ্ছে ১১। আমরা এখন দেখি ৪ নাম্বার অঙ্কটা, একটু বোঝার চেষ্টা করো। ক ভাগ আমাদের ৮ ইকুয়াল ৭। অর্থাৎ আমাদের উত্তর আসতে হবে ৭। অর্থাৎ কাকে ৮ দ্বারা ভাগ করলে ৭ আসে? তো তোমরা ৮ এর একটা নামাতা বলে দাও, ৭ ৮। মানে এই ৭ আসতে হবে এমন কি সংখ্যার ভাগ করলে, কত দ্বারা? ৮ দ্বারা ভাগ করলে ৭ আসবে। তাহলে ৮ এর নামাতাটা বলে দাও। দেখো ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২, ৫ আটে ৪০, ৬ আটে ৪৮, ৭ আটে ৫৬, ৭ আটে ৫৬, ৭ আটে ৫৬। এর মানে আমাদের এই ৫৬ কে আমরা যদি ভাগ করি ৮ দ্বারা, তাহলে আমাদের ৭ চলে আসে। কিন্তু এটা তো আমাদের নরমালি সিস্টেম, কিন্তু আমাদের চিন্তা শক্তি কিন্তু আমাদের করতে হবে কিভাবে? আমি আগেই বলছি, আমার বার করতে হবে ক এর মান। ক এই যে ৮ টা ভাগ আছে, যদি ভাগ থাকে, আমি আগে বলছি ভাগ থাকলে পক্ষান্তর করলে গুণ, গুণ থাকলে ভাগ। যেহেতু এটা ভাগ আছে, তাহলে আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে হয়ে যাবে গুণ। তাহলে এই গুণ ৮। তাহলে সুতরাং ক এর মান ৭ ৮ কত? ৫৬। এর মানে ক কে ৮ দ্বারা, অর্থাৎ ৫৬ কে যখন আমরা ৮ দ্বারা ভাগ করি তখন উত্তর আসে ৭। অর্থাৎ উত্তরটা ক এর মান ৭। এখন আমরা দেখব ৫ নাম্বার অঙ্কটা। আমি আগেই বলছি যে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এখন আমরা যে ৫ নাম্বার অঙ্কটা, সেটা হচ্ছে ৭ গুণ ব্র্যাকেট প্লাস ৮ প্লাস ক, ৮ প্লাস কত? ক সমান ৬৩। এই অঙ্কটা কিভাবে করব? আচ্ছা, এটা যদি আমরা নরমালি উত্তর দেই, আমরা জানি ৭ এর সাথে কত গুণ করলে ৬৩? ৭ গুণ, মনে করলাম এটা সারাটা একটা সংখ্যা। ৭ গুণ কত গুণ করলে? আমরা জানি ৭ নং ৬৩। ৭ নং ৬৩। এর মানে এখানের মধ্যে আমাদের ৯ আসতে হবে উত্তর। তাহলে এখানে আছে আবার ৮ প্লাস ক, মানে ৮ এর সাথে এই ক এর মানটা কত যোগ করলে ৯ হয়? ১ যোগ করলে ৯ হয়। এর মানে ক এর মানটা ১। তবে আমরা এটা তো চিন্তা শক্তির মাধ্যমে বের করছি, কিন্তু সচরাচর সিস্টেমে কিভাবে বের করব? তো আমাদের তো এই ক এর মান বের করতে হবে। তাহলে ক এর মান বের করতে আগে দিয়ে যে ৭ আছে এটা গুণ আছে, পক্ষান্তর করলে হবে ভাগ। তাহলে ৮ প্লাস ক, এই যে এই অংশটা থেকে যায়, কিন্তু এই ৭ টা আমরা পক্ষান্তর করে নিব। ৭ টা পক্ষান্তর যেহেতু গুণ আছে, তাহলে পক্ষান্তর করলে হবে ভাগ ৬৩ ভাগ ৭। ওকে, তাহলে আমরা একটু দেখি। ৮ প্লাস ক সমান এই ৬৩ কে ৭ দ্বারা ভাগ করলে ৭ নং ৬৩। এখন আমাদের ক এর মান দরকার এই ৮ টা। ৮ আগে দিয়ে কোনো চিহ্ন না থাকলে যোগ, যোগ এটা পক্ষান্তর করলে হবে বিয়োগ। তাহলে ক সমান ৯ বিয়োগ ৮, যেহেতু যোগ আছে পক্ষান্তর করলে বিয়োগ।
সুতরাং ক এর মান আমাদের আসছে 9 থেকে 8 চলে গেলে 1। আশা করি এই অঙ্কটাও বুঝতে পেরেছ। আমাদের এখানে সর্বশেষ যে অঙ্কটা 6, আমরা একটু দেখি যে সর্বশেষ অঙ্কটা 6 হচ্ছে ক ক বিয়োগ 4 ভাগ হচ্ছে 6 ইকুয়াল আমাদের উত্তর আসতে হবে 6। অর্থাৎ এটাকে যদি আমরা বুঝাই তাহলে সেটা দেখো, এটাই আমরা একটা অংশ ধরবো যে 6 দিয়ে কতকে ভাগ করলে 6 হয়। 6 কে কতকে 6 দ্বারা ভাগ করলে আবার 6 আসে। আমরা জানি 6 6 36, মানে কত 6 রে কি 36 কে যখন আমরা 6 দ্বারা ভাগ করব তখন 6 আসে। এর মানে এখানে আসতে হবে আমাদের উত্তরটা 6, মানে এখানে 6 উত্তর আসতে হবে, না সরি 36 উত্তর আসতে হবে। তাহলে 36 আসতে গেলে ক এর মানটা কত ধরতে হবে? অবশ্যই 40, 40 থেকে 4 চলে গেলে 36। এর মানে আমরা জানি এটা 40 ধরতে হবে। এটা আমি মনে মনে ধরলাম বা চিন্তা শক্তি বাড়িয়ে, কিন্তু আমরা সচরাচর অঙ্কটা করে দেখাই। আমি আগেই বলছি বা, এই যে বাঘ আছে, বাঘ থাকলে আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে যেহেতু বাঘ আছে গুণ হয়ে যাবে, আমি গুণ করলাম। ওকে, ভাগ থাকলে গুণ করে নিতে হয়। বা ক মাইনাস মানে বিয়োগ 4 আর 6 6 কত 6 6 36, তাহলে এখানে কত আসলো 6 6 36। এখন আমাদের ক এর মানে দরকার, বা ক ইকুয়াল এই যে -4 পক্ষান্তর করলে আমাদের যোগ হয়ে যাবে +4। সুতরাং ক ইকুয়াল 36 + 4 ইকুয়াল 40। এই যে আমাদের ক এর মানটা আমাদের আসছে 40। এখানে আবারও আমি চিন্তা শক্তি দিয়ে দিচ্ছি যে এই যে 6 দ্বারা কতকে ভাগ করলে আমাদের 6 হয়, অবশ্যই 36 কে ভাগ করলে 6 হয়। এখন এই 36 আমাদের এখানে পেতে হবে। তাহলে ক এর মানটা কত হলে, ক থেকে 4 বিয়োগ করলে আমাদের 36 হতে হবে। তাহলে ক এর মানটা 40 যদি ধরি, 40 থেকে 4 বিয়োগ করলে আমাদের 36 হয়। এর মানে ক এর মানটা আমরা 40 ধরতে হবে। আশা করি এই পাঠের অঙ্কগুলা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। অ্যা প্রিয় শিক্ষার্থীরা, আমি এভাবে আমরা ছোট্ট, ছোট্ট অঙ্ক বা একটা অঙ্ক এখান থেকে সেখান থেকে নিয়ে করার চেয়ে আমি মনে করি এরকম যদি অধ্যায়টা যখনই আমি ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা অঙ্কের সমাধান যেন আমি দিয়ে দিই। যার যেটা প্রবলেম বা প্রত্যেকটা বা সম্পূর্ণ অধ্যায়টা তোমাদের শেষ করার একটা সিস্টেম করি আমি লং ভিডিও তোমাদেরকে দিব। আশা করি তোমরা আমাদের এই অঙ্কগুলা ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে বা এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সম্পূর্ণ অংশের উত্তর পেতে আমার এই পেজটি ফলো করে পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে এত লম্বা একটা ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য, আমাদের বা আমার সাথে থাকার জন্য।